আর এবার নজর রাখবো রাজ্যের পরিকাঠামোর প্রশংসায় ইউনিসেফ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা। আজ নবান্নে ইউনিসেফের প্রতিনিধি দল, মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ইউনিসেফের প্রতিনিধি দলের। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউনিসেফের প্রতিনিধি দল প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইউনিসেফের তরফে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যেভাবে পরিচালনা করা হচ্ছে, বিশেষভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের যেভাবে পঠন পাঠন করানো হচ্ছে, তার সঙ্গে শিশুদের চিকিৎসার জন্য রাজ্যের হাসপাতালগুলিতে যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, বিশেষ করে এসএনসিইউ সহ যে পরিকাঠামোগুলি গড়ে তোলা হয়েছে, তা নিয়ে প্রশংসা করে ইউনিসেফের প্রতিনিধি দল। ইউনিসেফের প্রতিনিধি দলের তরফে মূলত রাজ্যের বিভিন্ন পরিকাঠামো তারা দেখেন এবং সেই পরিকাঠামোগুলিকে দেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ প্রায় ৪৫ মিনিট পর্যালোচনা করেন এবং সেখানেই রাজ্যের পরিকাঠামোর প্রশংসা করেন বলে নবান্ন সূত্রে খবর। যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং শিশুদের জন্য যে চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তা নিয়েই প্রশংসা করা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ। আর বাংলাদেশের সচিবালয়ের সামনে একেবারে ধুন্ধুমার অবস্থা। ছাত্র বনাম পুলিশ সংঘর্ষে আবারও পদ্মা পার উত্তাল। বিক্ষোভকারীদের লক্ষ্য করে চলে লাঠিচার্জ। পড়ুয়া পুলিশ সংঘর্ষে ৫০ জন জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গতকাল ঢাকায় বিমান বিপর্যয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান ভেঙে পড়ে। আর এই পরিস্থিতিতে ২৪শে জুলাইয়ের HSC পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুরে মাইলস্টোন চত্বরে পরীক্ষা স্থগিতের ঘোষণা। তারপরই বিক্ষোভ শুরু হয়ে যায়। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতেই চলে বিক্ষোভ। যে ছবি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের সচিবালয়ের সামনের ছবি, যেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ছাত্র বনাম পুলিশ সংঘর্ষ, আর তাতেই পদ্মা পার একেবারে উত্তাল। বিক্ষোভকারীদের লক্ষ্য করে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো লাঠিচার্জও চলে। কাদের মধ্যে এই সংঘর্ষ? পড়ুয়াদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ, যাতে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবং গতকালই আমরা দেখেছিলাম যে কিভাবে ঢাকায় বিমান বিপর্যয় হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান ভেঙে পড়ে। আর এই পরিস্থিতিতে ২৪শে জুলাইয়ের যে HSC পরীক্ষা ছিল তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার দুপুরেই মাইলস্টোন চত্বরে পরীক্ষা স্থগিতের ঘোষণা, আর তারপরই এই ছবি। প্রথম দাবি নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ। দ্বিতীয় দাবি আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয় দাবি শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। চতুর্থ দাবি নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম দাবি বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরান প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। ষষ্ঠ দাবি বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ অবস্থায় চালু করতে হবে। আর এবার দেখাবো নাগরাকাটা। সেখানে হরপা বান, আর তাতেই বিপদ। গাঠিয়া নদীতে হরপা বানে আটকে পড়েন ৩ শ্রমিক। ভুটান পাহাড়ে টানা বৃষ্টি আর আচমকা নদীতে জল বেড়ে যায়। মাঝ নদীতেই শ্রমিকরা আটকে পড়েন। প্রাণের ঝুঁকি নিয়েই উদ্ধার কাজ শুরু হয়। আর উদ্ধারে নাগরাকাটা থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল। সে ছবি আপনাদের দেখাচ্ছি। কি ভয়ঙ্কর এই হরপা বান এবং জলের স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে শ্রমিকদের উদ্ধার করা যায়। एक जना व्यक्ति कुशलतापूर्वक सफलतापूर्वक क्रेन को सामने लगिसकेको पानीमा बीचोबीच बाढीमा फसेका 3 जना व्यक्तिहरू तत्कालै घटनाको जानकारी नगरका थानाका आईसी साथै प्रखण्ड विकास उधर में आप लोग काम कर रहे थे ना। कहाँ पे काम कर रहे थे? केवल टांग रहे थे। केवल टांग रहे थे। उस समय
यहाँ पे एक्चुअली ऑयल इंडिया का काम चल रहा है, तो ये लोग बाहर का ये लोग को पता नहीं है, क्योंकि ये पहाड़ी नदी है, यहाँ भी कभी भी अचानक पानी बढ़ जाता है। तो हम लोगों ने देखा इनको पता नहीं है, तो हम लोगों ने प्रशासन को फ़ोन किया, प्रशासन आए, वीडियो साहब आए, और यहाँ के लोकल जो भी थे उन्होंने मिल करके, और ऑल इंडिया के भी कुछ लोग थे, उन्होंने मिल करके यहाँ पे रेस्क्यू करके तीनों को बचाया। স্বশাসিত নির্বাচন কমিশন ভোটের আগে নজিরবিহীন নির্দেশ কমিশনের, পুরোপুরি আলাদা দপ্তর গঠনের নির্দেশ। আরো একবার জানাবো, স্বশাসিত নির্বাচন কমিশন ভোটের আগে নজিরবিহীন নির্দেশ কমিশনের, পুরোপুরি আলাদা দপ্তর গঠনের নির্দেশ। রাজ্যের সঙ্গে সিইও দপ্তরের সম্পর্ক থাকবে না। আরো ডিটেল জানাবো আপনাদের, তবে আরো একবার জানাই, স্বশাসিত নির্বাচন কমিশন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই নির্দেশিকায় নির্বাচনের কাজে কি প্রভাব পড়তে পারে? দেখো, জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে এই নির্দেশিকা কার্যকর করলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে নির্বাচনের কাজ পরিচালনা করতে পারবে। 2026-এর বিধানসভা ভোটের আগে তাই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের ভোট নিরপেক্ষ ও স্বাধীনভাবে পরিচালনা করার জন্যই এই নির্দেশিকা পাঠিয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। জাতীয় নির্বাচন কমিশনের যে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে একটি নির্বাচনী দফতর আলাদা করে করতে হবে, যার সঙ্গে রাজ্যের কোনো দফতরের সম্পর্ক থাকবে না। কিন্তু এই যে নির্বাচনী দফতর হবে সেটি রাজ্যেরই অধীনে থাকবে, কিন্তু তার সঙ্গে রাজ্যের কোনো দফতরের যোগাযোগ থাকবে না। আর এই যে নির্বাচনী দফতর থাকবে, সেখানে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকবে, যিনি নির্বাচনী দফতরকে তথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে যে অর্থ বরাদ্দ করা হবে সেই অর্থ বরাদ্দ সংক্রান্ত কাজের পর্যালোচনা করবে। শুধু তাই নয়, এই যে আলাদা করে দফতর করা হবে সেই দফতরের সঙ্গে একদিকে যেমন অন্য কোনো দফতরের সম্পর্ক থাকবে না, তেমনি এই দফতর স্বাধীনভাবে কাজ করবে। জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হয়েছে, যাতে নিরপেক্ষভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচনের কাজ পরিচালনা করতে পারে। অন্যদিকে যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, জাতীয় নির্বাচনের এই কমিশনের এই চিঠি নিয়ে আগামীকাল রাজ্যের মুখ্য সচিব সহ নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা পর্যালোচনা করবেন। তার কারণ, নবান্নের প্রশাসনিক মহলের আধিকারিকরা বলছেন এতদিন ধরে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যাবতীয় কাজ পরিচালনা হতো। হঠাৎ করে কেন জাতীয় নির্বাচন কমিশন চাইছে আলাদা করে নির্বাচনী দপ্তর, আর তা নিয়েই আগামীকাল রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা এই নিয়ে একটি পর্যালোচনা করবেন। তারপর রাজ্যের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হতে পারে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ, অবশ্যই নজর থাকবে সোমরাজ। রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র করে দেওয়া কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয়, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে সংবিধানের যারা কাস্টোডিয়ান তাদের। যদি সেই কাজটা করার জন্য একটা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে, সেটা সংবিধান বিরোধী নয়, সংবিধান বহির্ভূত নয়, সেটা সাংবিধানিক পদক্ষেপ।